প্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর ক্লাস 9-এ পড়ছো, তো তাদের বাংলার একটা গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে, আকাশে সাতটি তারা। এই আকাশে সাতটি তারা কবিতার লেখক হচ্ছেন জীবনানন্দ দাশ। এই যে কবিতাটা রয়েছে আকাশে সাতটি তারা, এটা কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন বা বড় প্রশ্নও কিন্তু আসবে। আচ্ছা, আমরা এই আকাশের সাতটি তারা কবিতার আলোচনার আগে আমরা জীবনানন্দ দাশ সম্পর্কে জেনে নিই। আচ্ছা, এই জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছিলেন 1899 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশাল জেলায়। তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ লিখেছিলেন, যেমন বনলতা সেন, রূপসী বাংলা, ঝরা পালক ইত্যাদি। আর জীবনানন্দ দাশ মারা গিয়েছিলেন 1954 খ্রিস্টাব্দে। আচ্ছা, এবার আমরা জানব যে আকাশে সাতটি তারা, এই যে কবিতাটা নেওয়া হয়েছে তোমাদের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। আকাশে সাতটি তারা কবিতাটা নেওয়া হয়েছে জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কবিতা, রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার, আপনি আকাশে সাতটি তারা বলছেন, তো আকাশে সাতটি তারা কি? তোমরা দেখবে আকাশে যখন সন্ধ্যাবেলা যখন সপ্তর্ষি মণ্ডল ওঠে বা সপ্তর্ষি মণ্ডলকে আমরা দেখতে পাই, এই সপ্তর্ষি মণ্ডল দেখতে কেমন হয়? জিজ্ঞাসা চিহ্নের মতো। এই সপ্তর্ষি মণ্ডলে দেখো সাতটি তারা তোমরা দেখতে পাবে। এই সাতটি তারার নাম হচ্ছে ক্রেতু, পুলহ, পুলস্থ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরিচ। এইটুকু জেনে রাখবে। আচ্ছা, এই জীবনানন্দ দাশ এই কবিতায় দেখেছেন, অর্থাৎ গ্রাম্য প্রকৃতির কোলে ঢলে পড়া যে সান্ধ্য প্রকৃতির যে সৌন্দর্য, সেখানে তিনি বসে দেখেছেন যে গ্রাম বাংলার অপরূপ একটা সৌন্দর্য নিজে, অর্থাৎ নিজ দৃষ্টিতে প্রত্যক্ষ করেছেন এখানে। তো তিনি গ্রাম বাংলার যে সৌন্দর্য বর্ণনা করেছেন, প্রকৃতির কোল ঘাস চাদরে বিছানো, ঘাসের বিছানো চাদরে বসে। তো এই যে তার ফলে তিনি বিভিন্ন উপমা কিন্তু আমাদের এই কবিতায়, অর্থাৎ আকাশের সাতটি তারা কবিতায় কিন্তু বর্ণনা করেছেন। তো এবার আমরা যখন আলোচনায় আসবো তখন তোমরা কিন্তু বুঝতে পারবে যে কবি কি কি বর্ণনা করে আমাদের গ্রাম্য প্রকৃতি তথা পল্লী প্রকৃতি রূপ সৌন্দর্যের বর্ণনা কবি দিয়েছেন। আচ্ছা, দেখো বলছে আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কবি কি বলছেন? বলছে আকাশে সাতটি তারা। আমি আগেই বললাম যে আকাশে সাতটি তারা কি কি। এই সাতটি তারা যখন ফুটে উঠছে, কবি তখন কোথায় রয়েছে? এই ঘাসে বসে থাকি, অর্থাৎ পল্লী প্রকৃতির কোলে বা পল্লী প্রকৃতির ঘাস চাদরে বিছানো কোনো একটা জায়গায় বসে কবি এই সাতটি তারা যখন ফুটে উঠছে তখন কিন্তু সেখানে বসে রয়েছে। তারপর কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। অর্থাৎ তোমরা জানো যে কামরাঙা, এই কামরাঙা হচ্ছে একটা ফল যার পাঁচটা সিড থাকে, এরকম ধরনের, হয়তো আমার যেটুকু মনে পড়ছে 5টা সিড থাকে, বা অনেকে একে স্টার ফলও কিন্তু বলে। তো এই কামরাঙা ফল যখন পাকে তখন কিন্তু একে টকটকে লাল, অর্থাৎ একদম সিঁদুরের মতো কিন্তু লাগে। তখন কামরাঙা লাল মেঘ, অর্থাৎ যখন আমাদের
আকাশে 7টি তারা যখন ফুটে উঠছে তখন কিন্তু কি হবে, দিনান্ত অর্থাৎ দিনের অন্তভাগে যখন সূর্য যখন অস্তমিত হয় তখন সূর্যকে কেমন লাগে, লাল লাগে। সেই লালের আভাকে কবি এখানে উপমা দিয়েছেন বা তুলনা করেছেন কামরাঙা লাল মেঘের সাথে, যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আমরা জানি এ মণিয়া হচ্ছে বাংলাদেশের কোনো একটা পাখি বিশেষ। এই মণিয়ার পাখির রক্ত কিন্তু মানে অনেকটাই লাল। তো এই মৃত মণিয়ার যে যেমন রক্ত যেরকম লাল, সেই লাল রঙের মেঘ, আর সেই লাল রঙের মেঘ মৃতমণিয়ার মতো গঙ্গাসাগরে ডুবে যাচ্ছে। অর্থাৎ কি বলছে, যে এই কামরাঙা লাল মেঘ আর তার যে আকাশ, তার যে আকাশের যে আভাময় যে মণিয়ার পাখির মতো যে টকটকে লাল, তারা কোথায় ডুবে যাচ্ছে, কোথায়, গঙ্গাসাগরের ঢেউয়ে। আমরা দেখতে পাই যখন সূর্য যখন অস্ত যায় তখন কিন্তু মনে হয় যে ও কিন্তু, আমরা যখন পুকুর ধারে দেখি তো পুকুরের পাশে ডুবে যাচ্ছে, শেষ প্রান্তে ডুবছে, বা সাগরে দেখলে কি সাগরের শেষের প্রান্তে কিন্তু ডুবে পড়ছে। অর্থাৎ চারিদিকে তার আভাটাকে ছড়িয়ে দেয়। কেমন লাগে সেই আভাটাকে কবি এখানে বলেছেন, কবি বলছেন সেই যে আভাটা, অর্থাৎ সূর্য যে অস্ত যাচ্ছে সেই যে আভাটা লাগছে কিসের মতো, কামরাঙা লাল মেঘের মতো। বলছে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কবি বলছে আসিয়াছে বাংলার শান্ত অনুগত, আসিয়াছে বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যা। অর্থাৎ কবি এখানে বাংলার যে সন্ধ্যা, পল্লী প্রকৃতির যে সন্ধ্যা, তাকে শান্ত অনুগত বলেছেন। আমরা জানি যে শহুরে জীবন ব্যস্ত, কারণ শহুরে জীবনের কলকারখানার আওয়াজ, কারণ সন্ধ্যাবেলার সেখানে বা যেসব মানুষ কাজ করে, অফিসে কাজকর্ম করে ফেরে, তাদের বাড়ি ফেরার ব্যস্ততা, চারিদিকে কোলাহল, এক সেই রকম একটা শহরের পরিবেশ কিন্তু কোলাহলময় হয়ে থাকে। কিন্তু কবি এখানে পল্লী প্রকৃতির কোলে বসে বা বঙ্গ প্রকৃতির ঘাস চাদরে বিছানো ঘাস চাদরে বিছানো পল্লী প্রকৃতিতে বসে কবি দেখেছেন এই যে বাংলার যে আগত যে অনাগত বা যে অনুগত যে সন্ধ্যাটা আসছে, সে সন্ধ্যাটা কেমন শান্ত আর অনুগত, তার কোনো উপদ্রব নেই, তার কোনো কোলাহল নেই। আর এই সন্ধ্যাটা কেমন, নীল সন্ধ্যা। অর্থাৎ দিনান্তে যখন সূর্য যখন অস্তগামী হচ্ছে, সূর্য যখন অস্ত যাচ্ছে, আর আর যখন হালকা হালকা অন্ধকার পল্লী প্রকৃতিকে ঘিরে ধরছে, গাছগুলিকে আরও গাঢ় করে তুলছে, তখন সন্ধ্যাকে লাগছে নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। অর্থাৎ কেশবতী কন্যা, অর্থাৎ বঙ্গ প্রকৃতিকে কবি এখানে কেশবতী কন্যা, অর্থাৎ কেশবতী মানে আমরা কি জানি, যে বা যে মেয়ের বা যে নারীর প্রচুর চুল রয়েছে তাকে আমরা কেশবতী কন্যা বলি। তো এই যে বঙ্গ প্রকৃতির এই চুলটাকে, এই যে কেশবতী কন্যাটাকে কিসের সাথে তুলনা করছে, সন্ধ্যার অন্ধকারের সাথে তুলনা করছে। অর্থাৎ আকাশ জুড়ে, অর্থাৎ পল্লী প্রকৃতির আকাশ জুড়ে তখন কিন্তু সন্ধ্যা নামছে। অর্থাৎ কেশবতী কন্যার চুল যেমন ঘন কালো হয়, সেই রকমই ঘন কালো অন্ধকার পল্লী প্রকৃতির বুকে কিন্তু ধীরে ধীরে নামছে। আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। অর্থাৎ কবি নিজে দেখছেন যে ওই যে কেশবতী কন্যার চুলের যে বাহার, অর্থাৎ যে অন্ধকার যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্ব আমরা প্রথমে কোথায় অনুভব করি, আমরা চোখে দেখি। যে আস্তে আস্তে সন্ধ্যা যখন নামে সেটাকে কিন্তু আমরা চোখে অনুভব করি যে সেখানে অন্ধকার নামছে। তারপর কবির মুখেও সেটা ভাসছে যে আস্তে আস্তে কেশবতী কন্যার চুলের বাহার, অর্থাৎ তার যে অন্ধকারের যে গাঢ়ত্ব, সে কিন্তু চুল আর মুখে কিন্তু আমার ভাসছে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, এই লাইনটা দাগ দেবে, কোশ্চেন হয়। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। কবি বলছেন যে পৃথিবীর, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে, পৃথিবীর যে সমস্ত দেশ রয়েছে, মহাদেশ রয়েছে, যেখানে যাক না কেন, এই যে পৃথিবীর কোনো পথ, পৃথিবীর এই যে শান্ত প্রকৃতির বা আমাদের এই যে বাংলার যে প্রকৃতির এই যে রূপ সৌন্দর্য, পৃথিবীর কিন্তু আর কোথাও দেখা যায় না। অর্থাৎ
আর আমাদের পল্লী প্রকৃতির বা পল্লী বাংলার যে সৌন্দর্য পৃথিবীর আমরা কিন্তু কোথা গেলেও দেখতে পাবো না। দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। কবি বলছেন যে ওই যে কেশবতী কন্যার যে অন্ধকার অর্থাৎ ঘনায়মান যে অন্ধকার আসছে, তার অজস্র চুলের চুমা কিন্তু কোথায় রয়েছে, কোন কোন গাছে ধরা পড়ছে, কোন কোন গাছে ভেসে উঠছে, হিজলে কাঁঠালে জামে। অর্থাৎ আমরা দেখতে পাবো যে জীবনানন্দ দাশ, কবি জীবনানন্দ দাশ কিন্তু তার প্রতিটি কবিতায় সেখানে কিন্তু আলাদা আলাদা কথা কিন্তু তিনি ধরেছেন। আমরা দেখতে পাবো তিনি সেখানে একটা একটা পল্লী প্রকৃতির গাছের কথা কিন্তু তিনি বলেন। যেমন আমরা দেখতে পাই জীবনানন্দ দাশের খুব চেনা পরিচিত যে পল্লী বাংলার গাছ, সেটা হচ্ছে হিজল, অশ্বত্থ, কাঁঠাল, এই সমস্তগুলো কিন্তু তিনি প্রত্যেক তার বিভিন্ন কবিতায় কিন্তু তিনি উল্লেখ করেন। তো এখানেও উল্লেখ তিনি করেছেন। কী কী উল্লেখ করেছেন? হিজলে কাঁঠালে জামে। অর্থাৎ এই কবি দেখে নাই অত, কবি নিজে দেখছে, যে দেখেনি, কবি নিজে দেখেনি অজস্র চুলের চুমা, অর্থাৎ ওই যে কেশবতী কন্যা বঙ্গ প্রকৃতিরকে ঘিরে ঘিরে আসতে অন্ধকার যে নামাচ্ছে, সেই অন্ধকারটা কোন কোন গাছে আস্তে আস্তে বর্ষিত হচ্ছে বা কোন কোন গাছকে আস্তে আস্তে গাঢ়ত্ব করে তুলছে, হিজলে কাঁঠালে জামে। জানি না এত গন্ধ, স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। এবার কবি বলছে আমি জানি না, কবি দেখতে পাচ্ছে, কবি নিজে একজন কত পল্লী প্রকৃতিকে যদি ভালোবাসে, একজন মানুষ যে কতটা পল্লী প্রকৃতির প্রতি মায়ার বন্ধনে যদি আবদ্ধ হয়ে যায়, তবে সে তার গন্ধ অর্থাৎ স্নিগ্ধতা সে অনুভব করতে পারে। তো কবি নিজে বলছেন, বলছে আমি এই যে প্রকৃতি, আমি এই যে আমাদের রূপসীর অর্থাৎ আমাদের যে রূপসী বাংলা অর্থাৎ আমাদের যে পল্লী প্রকৃতির যে চুলের বিন্যাসে যে এত গন্ধ, এত স্নিগ্ধতা আমি কিন্তু এর আগে কখনোই দেখি নাই। এইটুকুই কবি এখানে বলেছেন। তারপর যে নেক্সট পার্টটা আছে সেটা আমি কিন্তু পরে তোমাদের আলোচনা করব। তো এই পার্টটুকু যদি তোমাদের ভালো লাগে তো প্রত্যেকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।